বাংলাদেশ থেকে ক্রমাগত ভারতের উপর চাপ সৃষ্টির চেষ্টা হচ্ছে। হাসিনাকে ভারত যেন কম স্পেস দেয়। হাসিনার বক্তব্যে নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানছে। সরকারের এই বক্তব্য হয়তো কোনো একটি পক্ষকে খুশি করার জন্য অথবা জামাত এনসিপিকে শান্ত রাখার জন্য, কিন্তু ভারতকে কড়া বার্তা দিয়ে বাংলাদেশের কি কোনো লাভ হবে? শেষ পর্যন্ত তো তারেক রহমানকে ভারতে আসতেই হবে। শুধু গঙ্গার জলচুক্তি নয়, বাংলাদেশের জিডিপি ছিল 7-এর ওপর, কিন্তু হাসিনা সরকার পতনের পর সেটি নেমে এসেছে 2-এর নিচে। ফলে কেউ বুঝতে পারুক বা না পারুক, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিকই বুঝতে পারছেন বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে ভারতের সাহায্য প্রয়োজন। কারণ চীন, পাকিস্তান বা তুরস্ক কেউ বাংলাদেশের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে পারবে না। তেল, গ্যাস, বিদ্যুৎ, খাদ্য এবং জল, আরো কত কি যে ভারতের থেকে বাংলাদেশের প্রয়োজন তার কোনো ঠিক ঠিকানা নেই। ফলে বাইরে যাই বলা হোক না কেন, ভিতরে ভিতরে ভারতের দাবি মানতেই হবে বাংলাদেশকে। যদি হাসিনাকে ফেরাতে ভারত বাধ্য করে, তবে তার সুরক্ষার দায় শুধু বাংলাদেশের নতুন সরকারের একার নয়, ভারতও সরজমিনে তার তদারকি করবে। তাই বাংলাদেশে গিয়েছেন ভারতের বৈদেশিক বিষয় সংক্রান্ত গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জাই। তিনি ওই সংস্থার সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বও রয়েছেন। জানা গিয়েছে, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর আমন্ত্রণে এই সফর। রবিবার এয়ার ইন্ডিয়া বিমানে 3 সদস্যের ভারতীয় দল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাতের দিনই ঢাকায় দুই দেশের নিরাপত্তা সুরক্ষা নিয়ে কথা বলবেন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ডিজিএফআই প্রধান কাইসারের সফরকে দুই দেশের সম্পর্কের বরফ গলার একটা ইঙ্গিত বলে মনে করা হয়েছিল। জানা যাচ্ছে, এই সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে। তবে বিশেষ মাত্রা পেতে চলেছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি। দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সম্প্রতি ঘোষণা করেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান। অন্যদিকে বাংলাদেশ সরকার এখনো তার প্রত্যর্পণের দাবিতে অনড়। ঢাকার দাবি হলো সাবেক প্রধানমন্ত্রীকে একজন সাজাপ্রাপ্ত আসামি হিসাবে ভারতের পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেয়। কিন্তু শেখ হাসিনা ভারতের কাছে একজন বিপদাপন্ন অতিথি, তাই পলাতক ব্যক্তি হিসাবে ভারতে আসেননি। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছে। এমন একজন ব্যক্তিকে প্রত্যর্পণ চুক্তি মেনে হস্তান্তর সম্ভব নয়। নয়াদিল্লির তরফে সে কথা একাধিকবার বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারত এখন চাইছে শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফিরতে যাওয়ায় বাংলাদেশ সরকারের উচিত এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। নয়াদিল্লি এই ব্যাপারে ঢাকার কাছে 3টি বিষয় প্রত্যাশা করে। 1. হাসিনাকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস ইস্যু করুক ঢাকা। 2. হাসিনার নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা। 3. ফেরার পর শেখ হাসিনা আইন আদালতে ন্যায় বিচার পান তার নিশ্চয়তা। মনে করা হচ্ছে, এজেন্সি পর্যায়ে আলোচনার পর রাজনৈতিক নেতৃত্বকে গোটা বিষয়টির সম্পর্কে অবহিত করা হবে। ভারতের প্রধানের ঢাকা সফর এমন একটি সময় হচ্ছে যখন পাকিস্তান, চীন ও তুরস্ক এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নয়া মাত্রা পেতে চলেছে। পাকিস্তান, চীন এবং তুরস্কর সামরিক জোট গড়ে তুলতে তৎপর। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে গত সপ্তাহে নতুন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাকে বলা হয়েছে, এই 3 দেশের কোনো একটি আক্রান্ত হলে বাকিরাও আক্রান্ত বলে ধরে নিয়ে যুদ্ধে অংশ নেবে। গত বছর পাকিস্তান প্রথমে সৌদি আরবের সঙ্গে এই বিষয়ে পৃথক চুক্তি স্বাক্ষর করেছে। এইসব ঘটনাবলী ভারতের নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্বেগের কারণ বলে সামরিক এবং কূটনৈতিক মহল মনে করে। পাকিস্তান ও তুরস্কের সেনা কর্মকর্তাদের ঘন ঘন বাংলাদেশ সফরকেও সন্দেহের চোখে দেখত নয়াদিল্লি। জানা গিয়েছে, বৈঠকে গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়ে আরো বিশদ আলোচনার পাশাপাশি গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। বাংলাদেশের কক্সবাজারের শিবির থেকে রোহিঙ্গা শরণার্থীরা বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও বিপুল সংখ্যায় অনুপ্রবেশ করেছে। ভারত রোহিঙ্গাদের দেশের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ বলে মনে করছে। ডিজিএফআই প্রধানের দিল্লি সফরের সময় এই বিষয়ে বিশদে কথা হয়েছিল দুই দেশের মধ্যে। আলোচনায় উঠবে ভারতের উত্তর পূর্বের রাজনীতি, নিরাপত্তাও। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। জুলাই যোদ্ধাদের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড়, আর সেই ঝড় হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে আসছে না, আসছে জুলাইয়ের মূল হোতা ফরহাদ মজারের পক্ষ থেকে। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারা এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই, সামনে অনেক বড় বিপদ রয়েছে। সেই বিপদের আঁচ কি পেয়েছে জুলাই যোদ্ধারা? বিএনপি সরকার জানিয়ে দিয়েছে, যাতে ভোট করানো যায় তার জন্য তারা ইউনূসের সব যুক্তি মেনে নিয়েছিলেন।
এখন তারা সেইগুলি মানবে না, কারণ একদিন তো প্রমাণ হবে জুলাই কোনো যুদ্ধ নয়, সরকার পতনে বিদেশি সহযোগিতায় নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার এক নির্মম খেলা, যেখানে শিক্ষিত ছাত্রছাত্রীদের মূর্খ বানিয়ে রাস্তায় নামানো হয়েছিল। সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমের পডকাস্টে কলামনিস্ট এবং সমাজ চিন্তক ফরাদ মজার বলেছেন, 24শে জুলাই আন্দোলনের সময় এর সমন্বয়কদের বিভিন্ন দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। পডকাস্টে তিনি আন্দোলন সংশ্লিষ্ট আরও কিছু বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র সহ কিছু বিদেশি দূতাবাস আন্দোলনকারীদের আশ্রয় দেওয়ার জন্য সেফ হাউস পরিচালনা করেছিল। ফরাদ মজার আরও দাবি করেন, এইসব সেফ হাউসে আন্দোলনের সমন্বয়কদের মগজ ধোলাই করা হয়েছে। তারা যেন শেখ হাসিনার পদত্যাগ চান, সেভাবেই তাদের বলা হয়েছে। তিনি এক্ষেত্রে মার্কিন দূতাবাসকে দায়ী করেছেন। জুলাই আন্দোলন এবং সমন্বয়কদের সরকার পতনের দাবির নেপথ্যে মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে ফরাদ মজারের মন্তব্য ঘিরে নতুন প্রশ্ন সামনে আসছে। কারণ জুলাই আন্দোলনের পর তিনি সরকার পতনের অংশীজন হিসেবে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে অংশ নেন, কিন্তু এখন এসে কেন এমনটি বলছেন তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে মনে করছেন তার কণ্ঠ রুদ্ধ করতে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াও হতে পারে, কিন্তু একদিন তো সব সামনে আসবেই। সেই একদিন হয়তো 1 বছর পরে অথবা 10 বছর পরে আসবে, কিন্তু সেই দিনটা আসবেই। আজ যারা ক্ষমতায় থেকেও এখনো যারা হাসিনাকে স্বৈরাচারী ফ্যাসিবাদী বলে যাচ্ছে, তাদের মুখোশ একদিন উন্মোচন হবে। রাজধর্ম পালন যদি স্বৈরাচারী হয়, তাহলে গত 2 বছর ধরে এত গুম খুন, জেলের ভিতরেই 150 জন আওয়ামী লীগ নেতার মৃত্যু, এগুলিকে কি বলা যায়? মামলা অ্যারেস্ট করা হয়েছে। আমার স্বামী শুধু দলকে ভালোবাসত, কোনোদিন কোনো খারাপ কিছু করে। আমার স্বামী ছিল অসুস্থ, হার্টের কিডনির রোগী। আমার স্বামীর কোনো চিকিৎসা দেওয়া হয় নাই, বিনা চিকিৎসা কারণে আমার হাজবেন্ড মারা গেল। হিসাবে তাকে মেরে ফেলা হয়েছে, আমাদেরকে জানানো হয় নাই। এখানে সেখানে লাশ দিয়ে কাহিনী 2 দিন পর আমাদেরকে জানানো হয়েছে, লাশ দেওয়া হয়েছে। আসলে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা পেলেও পাকিস্তানিদের হাত থেকে মুক্তি পায়নি কোনোদিন। তাই তো পাকিস্তানি রাজাকারেরা সংসদে, সেনাবাহিনীতে, পুলিশ প্রশাসনে সব জায়গায় তাদের উপস্থিতি এত বেশি। যারা বাংলাদেশ স্বাধীন হোক চায়নি, তারাই কি করে স্বাধীন বাংলাদেশের ভালো কিছু চাইতে পারে? তো এই বাংলাদেশ বিরোধীদের বিরুদ্ধে করা আইন প্রয়োগ করাটাকে স্বৈরাচার বা ফ্যাসিবাদ বলা যায় কি? কিন্তু বাংলাদেশের মতো একটি দেশ যেখানে পাকিস্তানপন্থী জামাতিরা বিএনপি বা আওয়ামী লীগকে করা টক্কর দিতে পারে রাজনীতিতে, যারা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চাইছে, তাদের দমন করাটাকে কি বলা যেতে পারে রাজধর্ম নাকি স্বৈরাচার? সঠিক সময় বিচার করবে দেশের জনগণ। কখনো কখনো মনে হয় বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কি দিন দিন কমে যাচ্ছে? তবে সে প্রশ্নের উত্তর আসবে সেই দিন যেদিন আওয়ামী লীগকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে। বাংলাদেশের বর্তমান সরকার থেকে বিরোধী সবাই জানে জুলাই আসলে কি। জুলাই কোনো স্বাধীনতা নয়, জুলাই কোনো যুক্তি নয়, জুলাই আসলেই মার্কিন মস্তিষ্ক প্রসূত একটি বিদেশি অভ্যুত্থান। তারা টাকা দিয়ে দেশের কিছু বঞ্চিত এবং লোভী মানুষকে ব্যবহার করেছে সরকার ফেলে দেওয়ার জন্য। আর মার্কিনদের হয়ে সরাসরি মাঠে ছিল মার্কিনীদের পোষ্য পাকিস্তানের জামাত শিবির। তাই এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, শরীরের অঙ্গ হারিয়েছে, আজও তারা হাহাকার করছে। কেউ প্রধানমন্ত্রীর দরবারে বিচার চাইছে, কেউ রাষ্ট্রপতির কাছে সুবিচার চাইছে। হয়তো তারা বুঝতে পারছে তাদের পুত্র কন্যারা বিরাট বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। হয়তো তারা মনে মনে প্রশ্ন করছে কে বা কারা কেন তাদের সন্তানদের ভুল বুঝিয়ে গুলি বোমার সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু বুঝতে পারছেন না এই প্রশ্ন কাকে করা উচিত, কারা শিক্ষিত ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করলো। কারণ মার্কিনরা তো দায় নেবে না, কিন্তু এর দায় তো কাউকে না কাউকে নিতেই হবে। যে জুলাই যোদ্ধারা আজ ক্ষমতার সিংহাসনে, একদিন এই বঞ্চিত পরিবারগুলি রাস্তায় নামবে জুলাই কারবারিদের সিংহাসন ভেঙে ফেলার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।